আসসালামু আলাইকুম। ইসিজি সিরিজের এটা দ্বিতীয় ভিডিও এবং এই ভিডিওতে আমরা ইলেকট্রিক্যাল ফিজিওলজি অফ হার্ট এবং সেটার সাথে ইসিজির যে সম্পর্ক সেটা রিলেট করার চেষ্টা করব। আজকের এই টপিকটুকু ক্লিয়ার হলে ইসিজি পেপারে ইসিজি ওয়েবগুলো কিভাবে তৈরি হয় সেটা একদম ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট তৈরি হয়ে যাবে আপনার। তাহলে চলুন শুরু করা যাক। ধরুন এটা একটা মায়োকার্ডিয়াল সেল। মায়োকার্ডিয়াল সেলে যথারীতি স্টিমুলেশন আসলো। মায়োকার্ডিয়াল সেলটা যখন স্টিমুলেটেড হয়ে গেল তখন সেটা ডিপোলারাইজেশন শুরু হবে। মায়োকার্ডিয়াল সেলের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল হচ্ছে -90 মিলিভোল্ট। আবার মায়োকার্ডিয়াল সেলের যে থ্রেশহোল্ড পটেনশিয়াল সেটা হচ্ছে -70 মিলিভোল্ট। যখন বাইরে থেকে স্টিমুলেশন আসলো তখন কিছু পজিটিভ চার্জ সেলের মধ্যে চলে আসে। কিছু পজিটিভ চার্জ সেলের মধ্যে আসলে এই যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল ছিল -90 মিলিভোল্ট সেটা কমে যেয়ে অর্থাৎ কিছুটা ডিপোলারাইজড হয়ে -70 মিলিভোল্ট হয়। -70 মিলিভোল্ট হলে এটা থ্রেশহোল্ড পটেনশিয়ালকে যখন রিচ করলো তখন ভোল্টেজ গেটেড যে সোডিয়াম চ্যানেল সেটা ওপেন হয়ে যাচ্ছে। ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল ওপেন হলে কি হবে, এই মায়োকার্ডিয়াম সেলের বাইরে সোডিয়াম আয়নের পরিমাণ বেশি এবং সেলের ভেতরে সোডিয়াম আয়নের পরিমাণটা কম। সো বাইরে থেকে সোডিয়াম আয়ন ভিতরের দিকে প্রবেশ করবে। সো যেহেতু পজিটিভ আয়ন সেলের মধ্যে ঢুকতেছে তাহলে র্যাপিড ডিপোলারাইজেশন হবে। সো ডিপোলারাইজেশন হতে হতে এখানে হচ্ছে 0 মিলিভোল্ট রিচ করলো। সাপোজ এখানে +10 মিলিভোল্ট। সো +10 মিলিভোল্টে আসার পরে ডিপোলারাইজেশন সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেল ওপেন হয়। আমরা জানি যে আমাদের সেলের মধ্যে পটাশিয়াম আয়নের পরিমাণ বেশি এবং সেলের বাইরে পটাশিয়াম আয়নের পরিমাণ কম। তাহলে এবার সেলের ভেতর থেকে সেলের বাইরে পজিটিভ আয়ন বাইরে চলে যাচ্ছে। সো যখন কিছু পজিটিভ আয়ন বাইরে চলে যাচ্ছে তখন +10 মিলিভোল্ট থেকে সেই ভোল্টেজ কমে 0 মিলিভোল্টে আসছে। কিন্তু যখন 0 মিলিভোল্টেজে আসছে তখন ডিপোলারাইজেশন সেন্সিটিভ ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে যাচ্ছে। আমরা জানি যে আমাদের সেলের বাইরে ক্যালসিয়ামের পরিমাণ বেশি এবং সেলের ভেতরে ক্যালসিয়ামের পরিমাণ কম। তাহলে এবার সেলের বাইরে থেকে ক্যালসিয়াম সেলের ভেতরে প্রবেশ করবে। এই মোমেন্টে এই যে প্ল্যাটু ফেজ এটা আমরা বলি, এখানে পটাশিয়াম বাইরে যাওয়া এবং ক্যালসিয়াম ভেতরে আসার পরিমাণ প্রায় সমান। সো এই যে ফেজটা, এই টাইমটাতে আমাদের ভোল্টেজে কোনো পরিবর্তন আসে না। কিন্তু টাইম যত যাচ্ছে ক্যালসিয়াম চ্যানেলটা আস্তে আস্তে ইনঅ্যাক্টিভ হচ্ছে এবং পটাশিয়াম চ্যানেলটা আস্তে আস্তে অ্যাক্টিভ হচ্ছে। সো পটাশিয়াম চ্যানেলটা আস্তে আস্তে অ্যাক্টিভ হচ্ছে, ক্যালসিয়াম চ্যানেলটা ইনঅ্যাক্টিভ হতে হতে একসময় বন্ধ হয়ে যায়, অর্থাৎ ক্যালসিয়াম চ্যানেল দিয়ে বাইরে থেকে ভেতরে আয়ন আর প্রবেশ করবে না। কিন্তু পটাশিয়াম চ্যানেল আরও অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। সো সেলের ভেতর থেকে পটাশিয়াম আয়ন আরও বেশি বেশি বাইরে যাবে। সো এই সিচুয়েশনে র্যাপিড রিপোলারাইজেশন হবে এবং র্যাপিড রিপোলারাইজেশন হয়ে আবার আগের যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল ছিল -90 মিলিভোল্ট সেখানে চলে যাবে। তাহলে এখানে মায়োকার্ডিয়াল সেল স্টিমুলেটেড হওয়ার পরে সেটা থ্রেশহোল্ড পটেনশিয়াল রিচ করলো। থ্রেশহোল্ড পটেনশিয়াল রিচ করার পরে সেটা র্যাপিড ডিপোলারাইজেশন হলো কেন? সোডিয়াম ইনফ্লাক্সের কারণে। তারপরে আমরা এখানে প্ল্যাটু ফেজ দেখলাম, তারপরে র্যাপিড রিপোলারাইজেশন। এখন দুইটা মায়োকার্ডিয়াল সেলের মাঝখানে আবার কিছু গ্যাপ জাংশন থাকে, অর্থাৎ একটা সেলের সাথে আরেকটা সেলের একটা কানেকশন থাকে। এই কানেকশনের মধ্যে দিয়ে কিছু চার্জ এক সেল থেকে আরেক সেলে যেতে পারে। সো এখানে যখন সোডিয়াম আয়ন বেশি ছিল, ডিপোলারাইজেশন হচ্ছিল, তখন কিছু চার্জ এই গ্যাপ জাংশনের মধ্যে দিয়ে সোডিয়াম আয়ন পরের যে মায়োকার্ডিয়াল সেল সেখানে চলে যায়। সো পরের মায়োকার্ডিয়াল সেলে গেলে সেটা আবার স্টিমুলেটেড হয় এবং যদি সেটা থ্রেশহোল্ড পটেনশিয়াল রিচ করতে পারে তাহলে সেই সেলে আবারও এই যে পুরো ঘটনাটা সেটা আবার ঘটবে। আর এই যে ডিপোলারাইজেশন হলো তারপর আবার রিপোলারাইজেশন হলো, এই পুরো একটা সাইকেলকে আমরা বলতেছি অ্যাকশন পটেনশিয়াল। অর্থাৎ ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশন পুরোটা মিলে আমরা সেটাকে বলি অ্যাকশন পটেনশিয়াল। এখানে আমরা কিছু রিক্যাপ করলাম। এরপরে আমরা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ হার্টে চলে যাই। ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ হার্টে আমরা যদি হার্ট দেখি, হার্টে আমাদের একটা এসএ নোড থাকে, এখানে এভি নোড আছে, আর এখানে পার্কিনজি ফাইবার থেকে একটা রাইট বান্ডেল ব্রাঞ্চ বের হলো আর একটা হচ্ছে লেফট বান্ডেল ব্রাঞ্চ বের হলো। এই ছিল কন্ডাক্টিভ সিস্টেম অফ হার্ট।
এবার আমরা দেখি ইসিজি। ইসিজি ইসিজি কিসের মতো কাজ করে? ইসিজি হচ্ছে অনেকটা গ্যালভানো মিটারের মতো মেকানিজমে কাজ করে। তাহলে আমরা পরবর্তী টপিকে যাই, যে আমরা এই যে হার্ট থেকে একটা লিটল পিস অফ মায়োকার্ডিয়াল টিস্যু নিলাম। সো এটা হচ্ছে একটা মায়োকার্ডিয়াল টিস্যু, আর এখানে অসংখ্য মায়োকার্ডিয়াল সেল আছে। সো আমরা দেখছিলাম যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল হচ্ছে -90 মিলিভোল্ট। সো এখানে সব মায়োকার্ডিয়াল সেল হচ্ছে নেগেটিভলি চার্জ। সো রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালে আছে, সো এখানে কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি নাই, ডিপোলারাইজেশন কিংবা রিপোলারাইজেশন কিছুই হচ্ছে না। আমরা ইসিজি পেপারেও কোনো ধরনের ওয়েভ দেখতে পাবো না। এই রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালে থাকা একটা টিস্যুর সাথে আমরা গ্যালভানোমিটার কানেক্ট করে দিলাম। এটা একটা গ্যালভানোমিটার। তার এ সাইডে, মানে যে মায়োকার্ডিয়াল টিস্যুর এ সাইডে আমরা নেগেটিভ ইলেকট্রোড দিলাম, এবং বি সাইডে আমরা দিলাম হচ্ছে পজিটিভ ইলেকট্রোড। এখন যদি এ সাইডে আমরা ইম্পালস দিলে এখান থেকে এর সাইড অর্থাৎ লেফট সাইড থেকে পজিটিভ আয়ন ইনফ্লাক্স শুরু হলো, এবং এক সাইড থেকে পজিটিভ আয়ন ইনফ্লাক্স হচ্ছে, এবং সেটা আস্তে আস্তে ডিপোলারাইজ করতে করতে এই সেলটাকে ডিপোলারাইজ করার পরে গ্যাপ জাংশনের মাধ্যমে পরবর্তী সেলে ডিপোলারাইজেশন শুরু হলো। এভাবে পরবর্তী সেল এইভাবে লেফট টু রাইটে ডিপোলারাইজেশন ওয়েভ যেতে থাকবে, অর্থাৎ ওয়েভ অফ ডিপোলারাইজেশন এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে যাচ্ছে। সামনে আগানোর আগে কিছু রুলস আমি বলে নিই। এখানে দেখি, যদি নেগেটিভ চার্জ নেগেটিভ ইলেকট্রোডের দিকে যায় তাহলে পজিটিভ ডিফ্লেকশন হবে, আবার পজিটিভ চার্জ যদি পজিটিভ ইলেকট্রোডের দিকে যায় তাহলে পজিটিভ ডিফ্লেকশন হবে গ্যালভানোমিটারে। আবার যদি উল্টো হয়, যে নেগেটিভ চার্জ পজিটিভের দিকে যাচ্ছে অথবা পজিটিভ চার্জ নেগেটিভের দিকে যাচ্ছে, তাহলে নেগেটিভ ডিফ্লেকশন হবে। আরেকটা জিনিস হচ্ছে যে ডিপোলারাইজেশন এ পয়েন্টে শুরু হলো, বি পয়েন্টে শেষ হচ্ছে। তো ডিপোলারাইজেশন যেই পয়েন্টে শেষ হবে, পরবর্তীতে যখন রিপোলারাইজেশন শুরু হবে, সেটা ডিপোলারাইজেশন যেখানে শেষ হলো সেখান থেকে শুরু হবে। সো আমরা কি বলতে পারি, ওয়ার ডিপোলারাইজেশন ইন্স রিপোলারাইজেশন স্টার্টস। এই ছোট কয়েকটা রুলস দেখার পরে আমরা যেখানে ছিলাম সেখানে যাই। তাহলে এখানে আমরা দেখতেছিলাম যে স্টিমুলেশন আসার পরে পজিটিভ চার্জ লেফট থেকে রাইট সাইডে অর্থাৎ এ থেকে বি এর দিকে যাচ্ছে। এখন বলেন যে বি এর সাইডে কি ইলেকট্রোড আছে? বি এর সাইডে পজিটিভ ইলেকট্রোড আছে, পজিটিভ চার্জ পজিটিভ ইলেকট্রোডের দিকে যাচ্ছে। তাহলে আমরা কি হবে বলেছিলাম, যে ডিফ্লেকশনটা পজিটিভ হবে। তাহলে এই যে দেখেন গ্যালভানোমিটারে এদিকে হচ্ছে নেগেটিভ ডিফ্লেকশন, এদিকে হচ্ছে পজিটিভ ডিফ্লেকশন। তাহলে এই যে গ্যালভানোমিটারের কাঁটাটা সেটা পজিটিভ দিকে ডিফ্লেক্ট করলো, যেহেতু পজিটিভ চার্জ পজিটিভ ইলেকট্রোডের দিকে যাচ্ছে, অর্থাৎ একটা পজিটিভ ভেক্টর তৈরি হচ্ছে। এরপরে যখন এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত পুরোটাই ডিপোলারাইজড হয়ে গেল, তখন কিন্তু সেখানে আর কোনো ইলেকট্রিক্যাল ওয়েভ নাই। যেহেতু ওয়েভ অফ ডিপোলারাইজেশন নাই, সো এবার গ্যালভানোমিটারের যে কাঁটাটা সেটা থাকবে নিউট্রাল, অর্থাৎ জিরো। আবার আমরা যদি একটু উল্টাভাবে চিন্তা করি, যে আমরা স্টিমুলেশন রাইট সাইড থেকে দিলাম, অর্থাৎ বি পয়েন্ট থেকে স্টিমুলেশন দিলাম। বি পয়েন্ট থেকে স্টিমুলেশন দিলে পজিটিভ আয়ন এন্ট্রি শুরু হলো কোথা থেকে? রাইট সাইড থেকে, অর্থাৎ রাইট সাইডের সেলগুলো আগে ডিপোলারাইজড হওয়া শুরু হলো, অর্থাৎ ডিপোলারাইজেশন শুরু হলো, এবং পজিটিভ চার্জ বি সাইড থেকে এ সাইড অর্থাৎ লেফট সাইডে আসছে, এবং লেফট সাইডে হচ্ছে নেগেটিভ ইলেকট্রোড, মানে পজিটিভ আয়ন আসছে নেগেটিভ ইলেকট্রোডের দিকে। তাহলে এবার ডিফ্লেকশন কি হবে? আমরা বলছিলাম পজিটিভ যদি নেগেটিভ অথবা নেগেটিভ যদি পজিটিভের দিকে যায়, অর্থাৎ অপোজিট ডিরেকশনে যায়, তাহলে ডিফ্লেকশন হবে নেগেটিভ। সো গ্যালভানোমিটারে আমরা দেখতে পাচ্ছি ডিফ্লেকশন নেগেটিভ হয়েছে। তাহলে ডিপোলারাইজেশন শেষ, এবার আসেন রিপোলারাইজেশনে। আমরা যদি এইটার কথা চিন্তা করি, যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে ডিপোলারাইজেশন ওয়েভ গেছে, তাহলে রিপোলারাইজেশন কোথা থেকে শুরু হবে? আমরা বলছিলাম যে হোয়ার ডিপোলারাইজেশন ইন্ড রিপোলারাইজেশন স্টার্টস। তাহলে বি পয়েন্টে যদি ডিপোলারাইজেশন শেষ হয়, তাহলে রিপোলারাইজেশন শুরু হবে বি থেকে এর দিকে। সো এইটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। রিপোলারাইজেশন যখন শুরু হলো, বিতে রিপোলারাইজেশন শুরু হলো, অর্থাৎ এই যে নেগেটিভ চার্জ বি থেকে শুরু হলো রিপোলারাইজেশন, এবং
এই যে ডিপোলারাইজড যে পার্টটা এর সাইডে আমাদের নেগেটিভ চার্জগুলো আস্তে আস্তে এদিকে যাচ্ছে। এখন নেগেটিভ চার্জ নেগেটিভ ইলেকট্রোডের দিকে যাচ্ছে, তাহলে ওয়েভ অফ ডিপ রিপোলারাইজেশনে আমরা যে ডিফ্লেকশনটা সেটা হচ্ছে পজিটিভ ভেক্টর। যেহেতু পজিটিভ ভেক্টর তাহলে ডিফ্লেকশন হবে পজিটিভ সাইডে। আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এরপরে আমরা দেখব যে এই যে ডিফ্লেকশনটা হচ্ছে এটা 10 মিলিভোল্ট হবে না 20 মিলিভোল্ট হবে, অর্থাৎ ডিফ্লেকশনটা কতটুকু হবে সেটা কোনো কিছুর উপরে ডিপেন্ড করে কিনা, সেটা হচ্ছে আমাদের এই 4 নাম্বার পয়েন্টের উপরে, অর্থাৎ এক্সটেন্ট অফ ডিফ্লেকশন। এটা ডিপেন্ড করে লেন্থ অ্যান্ড থিকনেস অফ দ্য টিস্যু অ্যান্ড অ্যামাউন্ট অফ চার্জের উপর। তা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সমানুপাতিক, অর্থাৎ লেন্থ যদি বেশি হয় টিস্যুর, থিকনেস যদি বেশি হয় তাহলে হচ্ছে এক্সটেন্ট অফ ডিফ্লেকশন বেশি হবে। উল্টো একইভাবে যদি কম হয় লেন্থ অ্যান্ড থিকনেস অফ দ্য টিস্যু তাহলে এক্সটেন্ট অফ ডিফ্লেকশন কম হবে। এবং অ্যামাউন্ট অফ চার্জ, অর্থাৎ চার্জ বেশি হলে ডিফ্লেকশন বেশি হবে, চার্জ কম হলে ডিফ্লেকশন কম হবে। ওকে, তাহলে এইটুকু ক্লিয়ার। এবার আসুন দেখি ভেলোসিটি অফ ডিফ্লেকশন, অর্থাৎ আমাদের হার্টের সেলের মধ্যে দিয়ে যে চার্জটা যাচ্ছে সেই চার্জের যে ভেলোসিটি গতি সেটা কিসের উপরে ডিপেন্ড করে, কিংবা এই যে কোন মায়োকার্ডিয়াল সেলে ভেলোসিটি কম বা বেশি এবং সেই কম বা বেশিটা কেন, সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। সো একটা নর্মাল মায়োকার্ডিয়াল সেলে ভেলোসিটি অফ ডিফ্লেকশন হচ্ছে নর্মাল, অর্থাৎ মডারেট ভেলোসিটি। আর আমরা যদি পার্কিনজি সেল দেখি, পার্কিনজি সেলে এই যে ভেলোসিটি অফ ডিফ্লেকশন সেটা অনেক বেড়ে যায়, অর্থাৎ ইনক্রিজড। পার্কিনজি সেলে ভেলোসিটি কেন বেশি, অর্থাৎ ভেলোসিটি অফ ডিফ্লেকশনটা কেন বেশি, সেটা আমরা ভিডিওর পরবর্তী অংশে জানতে পারবো। এখন আমরা দেখব একটা হার্টে একটা সাইকেলে কি কি ইলেকট্রিক্যাল ইভেন্ট হচ্ছে, অর্থাৎ ইম্পালস তৈরি হলো এবং ইম্পালসটা কোথায় কোথায় যাচ্ছে এবং পুরো একটা সাইকেলে একটা হার্টে কি কি ইলেকট্রিক্যাল ইভেন্ট ঘটছে। আবার সেই একই হার্ট, এবং আমরা জানি হার্টে ইম্পালস জেনারেট হয় এসএ নোড থেকে। এসএ নোড থেকে ইম্পালস জেনারেট হচ্ছে এবং এসএ নোড থাকে রাইট অ্যাট্রিয়ামে। সো এসএ নোড থেকে ইম্পালস জেনারেট হয়ে যাচ্ছে হলো ডাউনওয়ার্ড এবং লেফটওয়ার্ড। সো এসএ নোড থেকে ইম্পালস জেনারেট হলো, তারপরে ডাউনওয়ার্ড যাচ্ছে এবং লেফটওয়ার্ড যাচ্ছে। কিন্তু নিচের দিকে যেই ইম্পালসগুলো যায় সেগুলো আমাদের যে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম, মাঝখানে যে সেপ্টাম থাকে সেই সেপ্টাম ক্রস করতে পারে না, কারণ এখানে হচ্ছে ফাইব্রাস অ্যানুলাস থাকে এবং ফাইব্রাস অ্যানুলাস হচ্ছে ব্যাড কন্ডাক্টর। সো ইলেকট্রিক্যাল যে ইম্পালস সেটা এই ব্যাড কন্ডাক্টর পাস করে যেতে পারে না। তাহলে এই যে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যে ইম্পালসটা যাবে সেটা যাওয়ার একটাই মাত্র গেটওয়ে আছে, সেটা হচ্ছে এভি নোড। অ্যান্ড লেফট অ্যাট্রিয়াম থেকে যে ইম্পালসগুলো তৈরি হচ্ছে এবং ডিপোলারাইজেশন যে ওয়েভটা সেটা এইদিকে এসে ভেন্ট্রিকুলে আর যেতে পারছে না, বাট এই দিক থেকে লেফট অ্যাট্রিয়ামকেও কিন্তু ডিপোলারাইজড করছে। তাহলে এখান থেকে যে ইম্পালসগুলো আসছে সেই ইম্পালসগুলো ডাউনওয়ার্ড এবং লেফটওয়ার্ডে অসংখ্য ভেক্টর তৈরি করছে এবং একই টাইমে অসংখ্য ভেক্টরগুলো যখন আসে তখন আমরা সেটাকে একটা ভেক্টর হিসেবে প্রকাশ করতে পারি, এবং এই যে পজিটিভ ভেক্টরটা সেটা ডাউনওয়ার্ড অ্যান্ড লেফটওয়ার্ডে যাচ্ছে। আবার আমাদের যে অ্যাট্রিয়াম, সেই অ্যাট্রিয়ামের যে মায়োকার্ডিয়াল সেলগুলো সেগুলো হচ্ছে থিন, এবং এটার সাথে কোনো ফাস্ট কন্ডাক্টিং হওয়ার জন্য যে সকল বৈশিষ্ট্য প্রয়োজন একটা সেলের সেগুলো অ্যাট্রিয়ামের মায়োকার্ডিয়ামে নেই। সো এখানে যে আমাদের ডিপোলারাইজেশন ভেক্টরটা সেটা হচ্ছে মডারেট ভেক্টর বা স্মল ভেক্টর। তাহলে আমরা ফার্স্ট ইলেকট্রিক্যাল ইভেন্টে কি দেখলাম, এসএ নোড থেকে যে ইম্পালসটা জেনারেট হলো সেটা ভেন্ট্রিকুলে আসতে পারছে না, বাট বোথ অ্যাট্রিয়াম ডিপোলারাইজড হচ্ছে। আর অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলে যাওয়ার একমাত্র গেটওয়ে হচ্ছে এভি নোড। বাট এভি নোড হচ্ছে স্পেশালাইজড স্লো কন্ডাক্টর, অর্থাৎ এখানে যে ইম্পালসটা আসলো সেটা ইম্পালস পাস করে পরবর্তী স্টেপে যেতে একটা সময় লাগে। তাহলে আমরা দেখি সেকেন্ড ইলেকট্রিক্যাল ইভেন্টে হচ্ছে স্টিমুলেশন অফ এভি নোড। এখন কোশ্চেন আসতে পারে যে আমার
মাঝখানে একটা স্লো কন্ডাক্টর দেওয়ার দরকার কি? এখান থেকে ডিরেক্ট এখানে চলে যেত, হার্ট দ্রুত কন্ট্যাক্ট হতো, বডিতে দ্রুত ব্লাড সাপ্লাই পেত, তাহলে তো ভালোই হতো। বাট এখানে একটা স্লো কন্ডাক্টর কেন দেওয়া হলো? এসি নোড থেকে যখন ইম্পালস জেনারেট হলো এবং পুরো যে অ্যাট্রিয়ামটা ডিপোলারাইজড হলো এবং কন্ট্রাকশন শুরু হলো, সেটা যদি পুরোপুরি কন্ট্রাক্ট করার আগেই আমাদের ভেন্ট্রিকলগুলো কন্ট্রাক্ট করা শুরু হতো, তাহলে কি হতো? পুরোপুরি অ্যাট্রিয়ামটা এমটি হতে পারতো না। সো এখানে এখানে যে এভি নোড ডিলে করে, এই ডিলে টাইমটার মাঝে অ্যাট্রিয়ামটা পুরোপুরি কন্ট্রাক্ট হয় এবং এই টাইমে অ্যাট্রিয়ামটা কি হয়ে যায়? এমটি হয়ে যায়। অ্যাট্রিয়ামটা পুরোপুরি এমটি হওয়ার পরে আমরা দেখব যে এভি নোড থেকে ইম্পালস পার্কিনজি ফাইবারের মাধ্যমে পুরো ভেন্ট্রিকলে ছড়াই পড়বে এবং ভেন্ট্রিকলটা কনস্ট্রাকশন শুরু হবে। এখন আমরা এভি নোড এবং পার্কিনজি ফাইবারের ফিচার দেখব, যে এভি নোড কেন স্লো কন্ডাকশন করে এবং পার্কিনজি ফাইবার কেন হাই ভেলোসিটি কন্ডাক্টর। এভি নোডের আমরা যদি একটা ইমাজিনারি স্ট্রাকচার আঁকি, তাহলে হচ্ছে এটা এরকম, এবং এখানে ছোট ছোট অনেক সেল থাকে। এদিক থেকে যদি ইম্পালস আসে এই পর্যন্ত আসতে, মানে সাপোজ যদি আমরা বোঝার জন্য ধরি 1 2 3 4 5 6 7 8 9, 9টা লেয়ার পাস করতে হলো। আবার একই ডিস্টেন্স অতিক্রম করার জন্য পার্কিনজি টিস্যুতে পার্কিনজি সেল থাকে অল্প। সাপোজ এখানে যে পরিমাণ দূরত্ব, এখানেও একই পরিমাণ দূরত্ব, এবং এই একই দূরত্ব অতিক্রম করার জন্য পার্কিনজি সেলে মাত্র 3টা সেলের লেয়ার অতিক্রম করা লাগছে। তাহলে এখানে আমি যতগুলো সেল অতিক্রম করব ততগুলো সেলের মেমব্রেন ক্রস করা লাগবে। সো এই যে মেমব্রেন ক্রস করতে যেয়েই আমাদের যে ওয়েভটা সেটা স্লো হয়ে যাবে। বাট পার্কিনজি সেলে আমার সেলগুলো হচ্ছে লম্বা, সো সেল অতিক্রম করা লাগছে কম, এবং সেল যেহেতু অতিক্রম করা লাগছে কম, মেমব্রেন অতিক্রম করা লাগছে কম। আবার এই যে এভি নোডে দুইটা সেলের মাঝে যে গ্যাপ জাংশন, সেই গ্যাপ জাংশনের পরিমাণ কম। পার্কিনজি সেলে এখানে গ্যাপ জাংশন অনেক বেশি। তো গ্যাপ জাংশন যত বেশি হবে তত বেশি চার্জ বা ডিপোলারাইজেশন যে ওয়েভ এক সেল থেকে আরেক সেলে দ্রুত যেতে পারবে। আরও কিছু পয়েন্ট আছে, সেটা হচ্ছে এভি নোডের যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল সেটা হচ্ছে -60 মিলিভোল্ট। তার মানে সেলের ভেতরে যে নেগেটিভিটি সেটা হচ্ছে কম। বাইরে থেকে যখন পজিটিভ চার্জ বা সোডিয়াম আয়ন এন্ট্রি করবে, তখন সে যে অ্যাফিনিটি সেটা পার্কিনজি সেলের থেকে কম পাবে। পার্কিনজি সেলের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল কত? -90 মিলিভোল্ট। আবার যে সেলগুলো এভি নোডে সেগুলো হচ্ছে লেস ডায়ামিটার। সো সেলের ভিতরে যে আয়নগুলো সেগুলো অল্প স্পেসে অনেক বেশি থাকে, সো এখানে মোর রেজিস্ট্যান্স ডেভেলপ করে। এরপর একটু আগে বললাম যে নিড টু ক্রস লটস অফ সেল, লটস অফ মেমব্রেন, অ্যান্ড ডিপোলারাইজেশন ডিপেন্ডস অন ক্যালসিয়াম চ্যানেল হুইচ ওয়ার্কস স্লো। তাহলে মেইনলি যে এভি নোডের ডিপোলারাইজেশনটা ক্যালসিয়াম চ্যানেলের উপর ডিপেন্ড করে, এবং ক্যালসিয়াম চ্যানেলে যে আয়ন ট্রান্সফার সেটা কিন্তু কম্পারেটিভলি স্লো হয়, যেখানে পার্কিনজি সেলে কিন্তু সোডিয়াম আয়নের উপরে ডিপেন্ড করে, এবং সেলের যে ডায়ামিটার সেটা বড়, সো এখানে লেস রেজিস্ট্যান্স কাজ করে, এবং যেটা বললাম সেটা হচ্ছে যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল -90 হওয়ার কারণে ক্যাটায়ন ইনফ্লাক্সটা বেশি হয়। তাহলে আমরা এটুকু বুঝলাম যে এভি নোডে কেন স্লো কন্ডাকশন হয় এবং পার্কিনজি সেলে কেন ফাস্ট কন্ডাকশন হয়। এবার আমরা দেখব যে থার্ড ইলেকট্রিক্যাল ইভেন্ট কি হচ্ছে। থার্ড ইলেকট্রিক্যাল ইভেন্টে এভি নোড থেকে যে ইম্পালসটা সেটা পার্কিনজি ফাইবারে চলে আসছে। ইম্পালসটা পার্কিনজি ফাইবারে আসার পরে সেটা লেফট বান্ডেল ব্রাঞ্চে আগে আসে, অর্থাৎ লেফট বান্ডেল ব্রাঞ্চে আগে স্প্লিট করে। এটা একটা ভেন্ট্রিকল এবং এটা একটা ভেন্ট্রিকল। এই দুই ভেন্ট্রিকলের মাঝখানে হচ্ছে এটা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। সাপোজ এটা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের একটা মায়োকার্ডিয়াম। এখন এই যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামটা সেটা মেইনলি ডিপোলারাইজড হয় হচ্ছে লেফট বান্ডেল ব্রাঞ্চ থেকে। তাহলে লেফট বান্ডেল ব্রাঞ্চ থেকে যে ডিপোলারাইজেশন ওয়েভ সেটা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের যে মায়োকার্ডিয়াম সেখানে চলে আসছে, এবং এটা
যে ডিপোলারাইজেশন ওয়েভটা সেটা আপওয়ার্ড এবং রাইটওয়ার্ড যাচ্ছে। সো ডিপোলারাইজেশন যে ভেক্টর সেটা ভেন্ট্রিকুলার সেপ্টাল মায়োকার্ডিয়ামের ক্ষেত্রে অসংখ্য ভেক্টর তৈরি হচ্ছে। অ্যাট এ টাইম অনেকগুলো ভেক্টর তৈরি হয়, আমরা এখানে একটা ভেক্টর দ্বারা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমরা এটা এভাবে দেখাতে পারি। যেহেতু এটা ডিপোলারাইজেশন ভেক্টর, সো এটা হচ্ছে পজিটিভ ভেক্টর। তাহলে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের যে ডিপোলারাইজেশন সেটা হয়ে গেল। এরপরের পার্ট হচ্ছে এই যে পার্কিনজি ফাইবার, লেফট বান্ডেল ব্রাঞ্চ, রাইট বান্ডেল ব্রাঞ্চ, এগুলো এই যে ভেন্ট্রিকুলার যে মাসেল, সেই মাসেলকে ডিপোলারাইজেশন করা শুরু করলো। আমরা জানি যে আমাদের যে লেফট ভেন্ট্রিকুলার মাসেল সেটা বেশি থিক এবং রাইট ভেন্ট্রিকুলার যে মাসেল সেটা হচ্ছে কম থিক, এবং রাইট ভেন্ট্রিকল থেকে লেফট ভেন্ট্রিকল এর যে মাসেল সেটা হচ্ছে 3 টাইমস মোর থিক। আমরা একটু আগে ওপরে একটা রুলস পড়ছিলাম যে ওয়েভ অফ ডিফ্লেকশন প্রপোর্শনাল টু দ্য লেন্থ অ্যান্ড থিকনেস অফ দ্য মাসেল। তাহলে এখানে যে লেফট ভেন্ট্রিকুলার মাসেলের থিকনেস বেশি, রাইট ভেন্ট্রিকুলার মাসেলের থিকনেস কম। সো লেফট ভেন্ট্রিকুলে যে ভেক্টরগুলো তৈরি হচ্ছে ডিপোলারাইজেশন ভেক্টর, সেই ভেক্টরগুলোতে হবে বড়, এবং রাইট ভেন্ট্রিকুলে যে ডিপোলারাইজেশন ভেক্টরগুলো তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে ছোট। তাহলে এখানে অসংখ্য ছোট ছোট ভেক্টর তৈরি হচ্ছে, এখানে কম্পারেটিভলি বড় বড় ভেক্টর তৈরি হচ্ছে। আবার এই যে ডিপোলারাইজেশন ওয়েভ সেটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। সো ওয়েভ এখান থেকে পার্কিনজি ফাইবার দিয়ে আসছে, আস্তে আস্তে ইনসাইড থেকে আউটসাইড দিকে আউটওয়ার্ড ডিরেকশনে ছড়াচ্ছে। সো এই সাইডেও একই, ইনসাইড থেকে আউটসাইডে যে ভেক্টরগুলো অর্থাৎ ডিপোলারাইজেশন যে ওয়েভ সেটা স্প্রেড করছে। প্রথমে আমাদের ছিল ইনার সাব এন্ডোকার্ডিয়াল মায়োকার্ডিয়াম, এরপর হচ্ছে মিডল মায়োকার্ডিয়াম, এরপর হচ্ছে আউটার সাব পেরিকার্ডিয়াল মায়োকার্ডিয়াম। সো এই যে ইনসাইড থেকে আউটওয়ার্ড ডিরেকশনে ডিপোলারাইজেশনটা হচ্ছে। এখন একই সময়ে ডাউনওয়ার্ড এবং রাউটওয়ার্ড একটা ভেক্টর তৈরি হচ্ছে, পজিটিভ ভেক্টর, এবং একই সময়ে ডাউনওয়ার্ড অ্যান্ড লেফটওয়ার্ড আরেকটা ভেক্টর তৈরি হচ্ছে। এখন আমাকে বলেন যে এই দুইটা ভেক্টরের মধ্যে কোনটা বেশি পাওয়ারফুল। যেহেতু এটা লেফট সাইডের যে লেফট ভেন্ট্রিকলের যে মাসেল সেটা 3x অর্থাৎ 3 গুণ থিক ছিল কম্পারেটিভলি রাইট ভেন্ট্রিকল। তাহলে যে অসংখ্য ডিপোলারাইজেশন ভেক্টর তৈরি হয়েছে লেফট ভেন্ট্রিকলের ডিপোলারাইজেশনের জন্য, লেফট ভেন্ট্রিকুলার মাসেলকে ডিপোলারাইজ করার জন্য, সেগুলো ছিল বড় বড় ভেক্টর। তাহলে বড় বড় ভেক্টরগুলোকে যখন আমরা সাম আপ করব তখন লেফট ভেন্ট্রিকুলার যে ভেক্টরটা সেটা ছিল মোর লার্জ কম্পারেটিভ টু রাইট ভেন্ট্রিকল। তাহলে একই টাইমে আমরা এই সাইডে একটা ভেক্টর পেলাম, এই সাইডে একটা ভেক্টর পেলাম। তাহলে এই দুইটা ভেক্টরকে যদি আমরা সাম আপ করি তাহলে মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের জন্য একটা সিঙ্গেল ভেক্টর। তাহলে এখানে আমরা একটা বড় ভেক্টর পাচ্ছি, সেটা হচ্ছে মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের ভেক্টর, অর্থাৎ মেজর পোর্শন অফ দ্য ভেন্ট্রিকুল ডিপোলারাইজেশন হচ্ছে। এখন যে ডিপোলারাইজেশন ওয়েভটা ছিল সেটা এখান থেকে এদিকেও গেছে, তারপর এইখানে যে বেজ অফ দ্য ভেন্ট্রিকল সেই ভেন্ট্রিকলটাকে তারা ডিপোলারাইজ করছে। এইখানে আমরা একটা স্মল ভেক্টর পাবো, এই পাশেও স্মল ভেক্টর পাবো। সো এই যে এই ভেক্টরটা এটা গেল কোথায়, রাইটওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড। তাহলে এই যে থার্ড ইলেকট্রিক্যাল ইভেন্ট, এখানে আমরা তিনটা জিনিস পেলাম। আমরা যদি সাম আপ করি, এক নম্বরে পাচ্ছি হচ্ছে ডিপোলারাইজেশন,
depolarization of septum of ventricle। 2 নম্বরে পাচ্ছি depolarization of major portion of ventricle। 3 নম্বরে পাচ্ছি depolarization of the base of ventricle। তাহলে এই যে তিনটা ভাগে আমরা ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন অর্থাৎ থার্ড ইভেন্টকে আমরা ভাগ করলাম, কারণ এই তিনটা ভাগে আমরা তিনটা ভেক্টর পাচ্ছি। এই যে আমরা এত ভেক্টরে ভাগ করতেছি, এখানে আপনারা বিরক্ত হচ্ছেন যে এত ভেক্টর জানার দরকার কি, আমরা তো ইসিজি শিখবো। এই ভেক্টরগুলোর উপরে ডিপেন্ড করে আমরা ইসিজি পেপারে যে গ্রাফ ওয়েভ সেগুলো আমরা আঁকবো। সো এই জন্য আমাদের যদি ভেক্টরের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, তাহলে ইসিজির যে ওয়েভগুলো কিভাবে হচ্ছে সেটা আমরা ইজিলি বুঝে যাব। তাহলে যেটা বলছিলাম যে 1 নম্বরে ডিপোলারাইজেশন অফ সেপ্টাম অফ ভেন্ট্রিকল। এখানে আমরা যে এই হচ্ছে 1 নম্বর, আমরা যে ভেক্টরটা পেলাম সেটা ছিল রাইটওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড। এবারে মেজর পোর্শন অফ দ্য ভেন্ট্রিকলের জন্য আমরা এটা পেয়েছি। এখানে যে ভেক্টরটা সেটা কি লেফটওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড। আবার আমরা যে বেজ অফ দ্য ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, এখানে যে ভেক্টরটা পাইছি সেটা কিভাবে রাইটওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড। ওকে, এবার আমরা কিন্তু পুরো একটা যে হার্টের ইলেকট্রিক্যাল সাইকেল সেটা কিন্তু মোটামুটি দেখে ফেলছে ডিপোলারাইজেশনের ক্ষেত্রে। আরেকটা ইভেন্ট হচ্ছে, সেটা হচ্ছে ফোর্থ ইভেন্ট। সেই ইভেন্টটা হলো রিপোলারাইজেশন। রিপোলারাইজেশনের ক্ষেত্রে কি হবে, আমরা বলছিলাম যে ওয়ার ডিপোলারাইজেশন ইনস রিপোলারাইজেশন স্টার্টস। তাহলে এখানে রিপোলারাইজেশন আর ডিপোলারাইজেশন শেষ হচ্ছে এই জায়গায়। তাহলে রিপোলারাইজেশন কোন দিকে হবে, রিপোলারাইজেশন হবে কিন্তু এই দিকে, এই পাশে। অ্যান্ড রিপোলারাইজেশনের ক্ষেত্রে সেলে আস্তে আস্তে নেগেটিভিটি বাড়তে থাকবে, তার মানে সেলে আস্তে আস্তে নেগেটিভ চার্জ বাড়বে। তাহলে দেখেন এখানে আমরা যে রিপোলারাইজেশন সেটা এই দিক থেকে এদিকে যাচ্ছে, অর্থাৎ ভেক্টরটা তৈরি হবে এরকম, এবং যেহেতু মাইনাস চার্জটা বাড়ছে তাহলে এটা হবে একটা মাইনাস ভেক্টর। তাহলে রিপোলারাইজেশন ভেক্টর যেটা রিপোলারাইজেশন ভেক্টর সেটাও কিন্তু রাইটওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড ডিরেকশনে যাবে। তাহলে আমরা এবার আমাদের একদম ফুললি একটা কার্ডিয়াক সাইকেল শেষ। এবার আসুন আমরা এই যে ভেক্টরগুলো আমরা জানলাম, একেবারে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন থেকে শুরু করে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন অ্যান্ড এগেইন রিপোলারাইজেশন, আমরা এবার এটাকে একটা ইসিজিতে দেখব যে এই ভেক্টরগুলোর কারণে কিভাবে ওয়েভ তৈরি হয়। তাহলে এটা হচ্ছে একটা হার্ট, অ্যান্ড আমরা এখানে একটা গ্যালভানোমিটার রাখি, মানে জাস্ট বোঝার জন্য। সো গ্যালভানোমিটারের এই সাইড হচ্ছে পজিটিভ, এই সাইড হচ্ছে নেগেটিভ। আবার এই গ্যালভানোমিটার থেকে আমরা দুটো ইলেকট্রোড বের করব। এইদিকে আমরা নেগেটিভ ইলেকট্রোড দিলাম, অর্থাৎ এটা হচ্ছে আর্মে আমরা নেগেটিভ ইলেকট্রোড দিলাম, আর থায়ে এখানে আমরা পজিটিভ ইলেকট্রোড দিলাম। এবার আমাদের কি দরকার, আমাদের হার্ট আছে, আমাদের গ্যালভানোমিটার আছে, আমাদের এবার একটা ইসিজি পেপার দরকার। আমরা ইসিজি পেপার রোল তৈরি করলাম। এই হচ্ছে আমরা একটা ইসিজি পেপার রোল তৈরি করলাম। এবং এই রোলের এখানে একটা আমরা মোটর লাগাই দিলাম, ঠিক আছে। তাহলে এখন
এই যে ইসিজি পেপারটা সেটা এই মোটরের মাধ্যমে রাইট সাইড থেকে লেফট সাইডে মুভ করছে। আমরা আগের ভিডিওতে আমরা বলছিলাম যে ইসিজি পেপারের যে মুভমেন্ট ভ্যালোসিটি সেটা কত, 25 মিলিমিটার পার সেকেন্ড। তাহলে ইসিজি পেপারটা এখন রাইট সাইড থেকে লেফট সাইড ডিরেকশনে যাচ্ছে। আমরা এখানে কাঁটাটা বোঝার জন্য একটু বড় করে নিছি এবং এই কাঁটার সামনে আমরা ব্ল্যাক ইঙ্ক দিয়ে দিছি, যাতে কাঁটাটা মুভ করলে এখানে লাইন ড্র হয়। এখন আমরা কার্ডিয়াক ইভেন্ট শুরু করব। এই হচ্ছে এসএ নোড। এসএ নোড থেকে ইম্পালস তৈরি করলো। ইম্পালস তৈরি করার পর এখানে যে অসংখ্য ডিপোলারাইজেশন ভেক্টর তৈরি হচ্ছে, আমরা একটু আগে সেটা বললাম, সেটা যায় হচ্ছে রাইট ওয়ার্ড এবং ডাউনওয়ার্ড, এবং আমরা জানি ডিপোলারাইজেশন ভেক্টর হচ্ছে পজিটিভ। এবার দেখেন যে গ্যালভানোমিটারে আমরা দেখেছিলাম যে পজিটিভ ভেক্টর যদি পজিটিভ ইলেকট্রোডের দিকে আসে, তাহলে আমাদের যে মুভমেন্টটা কোন দিকে হবে? মুভমেন্ট হবে পজিটিভ দিকে, অর্থাৎ এই উপরের দিকে মুভমেন্ট হবে। আবার আমরা অর্থাৎ ফার্স্ট ইলেকট্রিক্যাল ইভেন্ট অর্থাৎ অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন সেটা দেখার সময় দেখছিলাম যে এখানে হচ্ছে আমাদের ফাস্ট কন্ডাক্টিং সিস্টেমের যে বৈশিষ্ট্য সেগুলো অ্যাট্রিয়াল সেলে নাই, অ্যাট্রিয়াল সেলগুলো থিন। তাহলে অ্যাট্রিয়াল সেলগুলো হচ্ছে রিলেটিভলি উইক ভেক্টর তৈরি করবে এবং একটা স্লো ভেক্টর তৈরি করবে। তাহলে এই যে কাঁটাটা সেটা স্লোলি মুভ করবে এবং আমরা এখানে এই অর্থাৎ এটুকু আমরা এখানে পি ওয়েভ পাবো। পি ওয়েভ পেলাম। পি ওয়েভ দ্বারা তাহলে আমরা কি বুঝতে পারতেছি? পি ওয়েভ দ্বারা বুঝতে পারতেছি অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। এরপরে যে আমাদের ওয়েভগুলো অর্থাৎ আমাদের যে ইম্পালসটা সেটা কোথায় চলে আসছিল? এভি নোডে চলে আসছিল, এবং এভি নোডে আমরা এভি নোডাল ডিলে দেখতে পাই, অর্থাৎ এই টাইমটাতে কোনো হার্টে আদার্স কোনো জায়গায় কোনো ইম্পালস তৈরি হয় না, কোনো ইম্পালস কন্ডাকশন হয় না, অথবা আমরা কোনো ভেক্টর দেখতে পাই না। সো এখানে আমরা একটা নিউট্রাল লাইন পাচ্ছি। তারপরে এভি নোডের পরে পার্কিনজি ফাইবারে চলে আসলো। এবারে আমরা দেখছিলাম যে লেফট বান্ডের ব্রাঞ্চে আগে ইম্পালস আসছে, তারপরে প্রথমেই যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের যে মাসেল সেটা ডিপোলারাইজেশন হচ্ছে। এবং এখানে আমরা দেখছিলাম যে এখানে যে ডিপোলারাইজেশন ওয়েভটা সেটা কোন দিকে যায় হচ্ছে রাইট ওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড। তাহলে এখানে আমরা ওইরকম একটা লাইন আঁকি, রাইট ওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড, যেহেতু ডিপোলারাইজেশন ভেক্টর পজিটিভ ভেক্টর। তারপর দেখেন আমাদের এইদিকে কিন্তু আছে নেগেটিভ ইলেকট্রোড এবং এখানে পজিটিভ ভেক্টর যাচ্ছে নেগেটিভ ইলেকট্রোডের দিকে। তাহলে আমরা যে ডিফ্লেকশন সেটা পজিটিভ পাবো না নেগেটিভ ডিফ্লেকশন পাবো। সো এখানে কিউ ওয়েভ তৈরি হচ্ছে। এটা কি? কিউ ওয়েভ। এখানে যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের মায়োকার্ডিয়াল সেল সেগুলো ছিল থিন, সেখানে যে ভেক্টরটা তৈরি হচ্ছে সেটা ছিল উইক। আবার এখানে যে পার্কিনজি ফাইবারের কারণে এখানে যে ভেলোসিটিটা ছিল বেশি, সে কারণে আমাদের এটা খুব দ্রুত নিচে নামছে এবং উপরে উঠে গেছে, একদম স্টিপ হয়েছে। এবং যেহেতু এটা দুর্বল ভেক্টর তাই ডিফ্লেকশনটা হয়েছে কম। তারপর আমরা যদি পরের ইভেন্টে চলে যাই, পরের ইভেন্ট হচ্ছে মেজর পোর্শন অফ দ্য ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের মেজর পোর্শন এখানে হবে, এবং আমরা দেখছিলাম এটা হচ্ছে লেফট ওয়ার্ড এবং ডাউনওয়ার্ড ডিরেকশনে একটা স্ট্রং ভেক্টর, বড় ভেক্টর। তাহলে আমরা এখানে যদি বোঝার জন্য একটু ড্র করি, একটা বড় ভেক্টর, ডিপোলারাইজেশন ভেক্টর লেফট ওয়ার্ড এবং ডাউনওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে। সো যেহেতু এটা একটা স্ট্রং ভেক্টর
এবং যেহেতু পারকিনজি ফাইবারের মাধ্যমে স্প্রেড হচ্ছে, সো কন্ডাক্টিভ ভেলোসিটি বেশি, সো এটা একদম সাডেনলি উপরে উঠবে এবং আবার এই নেমে গেল। ডিফ্লেকশনটা খুব দ্রুত হলো এবং যেহেতু স্ট্রং ভেক্টর, তাহলে ডিফ্লেকশনের অ্যামাউন্টটাও, অর্থাৎ ডিফ্লেকশনের যে পরিমাণ সেটা বেশি হলো। সো আমরা এখানে পি কিউ আর ওয়েভ পেলাম। তারপরে দেখেন আমরা বলছিলাম যে পরবর্তী পোর্শন কি, বেজ অফ দ্য ভেন্ট্রিকল, ডিপোলারাইজেশন অফ দ্য বেজ অফ দ্য ভেন্ট্রিকল কোন দিকে হচ্ছে, রাইটওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড। সো আমরা এখানে ভেক্টর আঁকি, রাইটওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড। সো রাইটওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড একটা উইক ভেক্টর, বাট ভেলোসিটি বেশি। কেন ভেলোসিটি বেশি? কারণ হচ্ছে এটা পারকিনজি ফাইবারের মাধ্যমে কন্ডাক্ট হচ্ছে। সো এখানে আমরা একটা উইক ভেক্টর বাট উইক ভেক্টর পাবো। এই এখানে আমরা কিউ আর এস ভেক্টর পেলাম। সো এই হয়ে গেল কিউ আর এস কমপ্লেক্স। তাহলে আমরা যদি একটু এই জায়গাটা সামারি করি, তাহলে কিউ এর মাধ্যমে আমরা পেলাম হচ্ছে সেপ্টাল ডিপোলারাইজেশন, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাল ডিপোলারাইজেশন। আর ওয়েভের মাধ্যমে আমরা পেলাম হচ্ছে মেজর পোর্শন অফ দ্য ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, এবং এস এর মাধ্যমে পেলাম হচ্ছে বেজ অফ দ্য ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। এরপরে কিন্তু এই সিচুয়েশনে পুরো হার্টটাই ডিপোলারাইজড। সো এখন আর কোনো ওয়েভ অফ ডিপোলারাইজেশন নাই। তো এখানে আমরা একদম ফ্ল্যাট একটা লাইন পাবো, নিউট্রাল ফ্ল্যাট লাইন পাবো। কিছু সময় যাওয়ার পরে আবার রিপোলারাইজেশন শুরু হবে। রিপোলারাইজেশন আমরা কি বলছিলাম, ডিপোলারাইজেশন শেষ হয়েছিল এই আউটার পার্টে, শুরু হয়েছিল। সো রিপোলারাইজেশন শুরু হবে আউটার পার্ট থেকে ইনওয়ার্ড, ভিতরের দিকে। তাহলে এবং রিপোলারাইজেশনের যে ভেক্টর সেটা হচ্ছে নেগেটিভ ভেক্টর। তাহলে এই রিপোলারাইজেশনের নেগেটিভ ভেক্টর রাইটওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড যাচ্ছে। অর্থাৎ এই যে রিপোলারাইজেশনের যে একটা নেগেটিভ ভেক্টর, সেটা রাইটওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড যাবে। এখন বলেন, এই যে নেগেটিভ ভেক্টর যাচ্ছে কোন দিকে, নেগেটিভ ইলেকট্রোডের দিকে, তাহলে আমরা ডিফ্লেকশন পাবো কোন দিকে, নেগেটিভ যাচ্ছে নেগেটিভের দিকে, আবার পজিটিভ যদি যাই পজিটিভের দিকে, তাহলে আমরা পজিটিভ ডিফ্লেকশন পাবো। সো এখানে পজিটিভ ডিফ্লেকশন পাওয়া যাবে, এবং এটা হচ্ছে কি টি ওয়েভ। আর রিপোলারাইজেশন ভেক্টর এটাও কম্পারেটিভলি স্লো ওয়েভ। সো এখানে স্টিফ ওয়েভ হচ্ছে না। এখানে আমি একটু মিস করে গেছি, সেটা হচ্ছে যে এস ওয়েভ ছিল কি পজিটিভ, অর্থাৎ বেজ অফ ভেন্ট্রিকল যে ডিপোলারাইজেশন ছিল, ডিপোলারাইজেশন ভেক্টর পজিটিভ, এবং সেটা যাচ্ছিল কোন দিকে, নেগেটিভের দিকে। পজিটিভ যাচ্ছে নেগেটিভ দিকে, তাহলে ডিফ্লেকশন কোন দিকে হওয়ার কথা, নেগেটিভের দিকে হওয়ার কথা। এই কারণে এস এর যে ডিফ্লেকশন সেটা হচ্ছে নিচের দিকে। তাহলে এবার আমরা যে একটা ইসিজির যে ওয়েভগুলো সেগুলো কেন হয় এবং কি কি কার্ডিয়াক ইভেন্টকে এটা নির্দেশ করে, সেটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। তো এই ভিডিও এরই মধ্যে লং টাইম হয়ে গেছে, আপনারা আশা করি বোর্ড হন নাই, বাট বোর্ড হলেও এটা ইন্টারেস্টিং অ্যান্ড খুবই গুরুত্বপূর্ণ। এবং এই ভিডিও মাধ্যমে আমরা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট এবং সেই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে কিভাবে ইসিজিতে যে ওয়েভগুলো সেগুলো ড্র হয় সেটা আমরা জানতে পারলাম। সো এটা ছিল সিরিজের সেকেন্ড ভিডিও, এটা শেষ হয়ে গেল। পরবর্তী ভিডিওতে আমরা আরও সামনের দিকে আগাবো। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।